পাপ নাকি কাউকেই ছাড়ে না, কিন্তু যখন সেই পাপের ভিত্তি গড়ে ওঠে হাজারো ছাত্র জনতার তাজা রক্তের ওপর, তখন বিচারটা আর সাধারণ থাকে না, তা হয়ে ওঠে ভয়ঙ্কর, নির্মম আর অবশ্যম্ভাবী। যাদের আমরা ভেবেছিলাম এই দেশের ভবিষ্যতের রক্ষাকর্তা, যারা সুশীলতার মুখোশ পরে ন্যায়ের বাণী শোনাত, আজ তাদের হাত থেকেই বেরিয়ে আসছে দুর্নীতির বিষধর সাপ। ১০০ কোটি টাকার অভিযোগ, ক্ষমতার অন্দরমহলে গড়ে ওঠা অন্ধকার সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্যের কেন্দ্রে একটি নাম, আসিফ নজরুল। বিপ্লবের পরের নীরব খেলা ২০২৪ বাংলাদেশের ইতিহাসে এক বিস্ফোরক বছর। রাজপথ উত্তাল, স্লোগানে স্লোগানে কেঁপে উঠছে রাজধানী। স্বৈরাচারের পতন, মানুষের চোখে তখন এক নতুন ভোরের স্বপ্ন। কিন্তু ইতিহাস আমাদের একটা জিনিস বারবার শিখিয়েছে, প্রতিটি বিপ্লবের পরই শুরু হয় আরও গভীর, আরও নীরব একটি খেলা। এই খেলায় বন্দুকের গর্জন থাকে না, থাকে না রাজপথের স্লোগান, থাকে চুপচাপ নেওয়া সিদ্ধান্ত। পর্দার আড়ালে সাজানো ছক, আর সেই ছকের খেলোয়াড়রা কখনো সামনে আসে না। নিরপেক্ষদের উত্থান এই পরিবর্তনের মুহূর্তেই একদল মানুষ সামনে এলো। তারা বলল, আমরা নিরপেক্ষ। তারা বলল, আমরা শুধু রাষ্ট্রকে ঠিক করতে এসেছি। তাদের মুখে ছিল সংস্কারের কথা, স্বচ্ছতার কথা, গণতন্ত্র পুনর্গঠনের কথা। জনগণ বিশ্বাস করল, কারণ মানুষ তখন ক্লান্ত দুর্নীতিতে, অন্যায়, দমন পীড়নে। তারা চেয়েছিল নতুন কিছু। কিন্তু এই নিরপেক্ষতাই কি ছিল সবচেয়ে বড় ছদ্মবেশ? প্রথম ফাটল সময় খুব বেশি লাগেনি। ধীরে ধীরে এই মুখোশে ফাটল ধরতে শুরু করলো। একটা পোস্ট, একটা সিদ্ধান্ত, একটা অদ্ভুত নীরবতা, সবকিছু মিলিয়ে তৈরি হলো প্রশ্ন। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। একটি রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। ঠিক সেই মুহূর্তে একটি শব্দ ভেসে উঠল সোশ্যাল মিডিয়ায়, আলহামদুলিল্লাহ। এই পোস্টটি করেছিলেন তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এটা কি শুধু একটি সাধারণ প্রতিক্রিয়া ছিল, নাকি পর্দার আড়ালে থাকা কোনো গভীর সম্পৃক্ততার ইঙ্গিত? বিস্ফোরণ, দুদকের ফাইল। আজ রাজধানী যখন উত্তপ্ত, ঠিক তখনই দুর্নীতি দমন কমিশনের টেবিলে জমা পড়েছে একটি বিস্ফোরক অভিযোগ। অভিযোগকারী একজন প্রথিতযশা আইনজীবী। অভিযোগের কেন্দ্রবিন্দু আসিফ নজরুল এবং তার ঘনিষ্ঠ সচিব। পরিমাণ ১০০ কোটি টাকা। কিন্তু এটা শুধু একটি সংখ্যা নয়, এটি একটি সিস্টেমের প্রমাণ, একটি পরিকল্পিত লুটপাটের নীল নকশা। আইন মন্ত্রণালয় একটি মেশিন। আইন মন্ত্রণালয়, যে জায়গাটি হওয়া উচিত ছিল ন্যায় বিচারের কেন্দ্র, সেই জায়গাটিকেই অভিযোগ অনুযায়ী পরিণত করা হয়েছিল একটি টাকার মেশিনে। বদলি বাণিজ্য, পদায়ন বাণিজ্য, আইনি সুবিধা বাণিজ্য, সবকিছুই যেন চলছিল একটি সুসংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে। বদলি বাণিজ্যের অন্ধকার ২ বছরে প্রায় ২৮৬ জন সাব রেজিস্ট্রার বদলি। এটা কি কাকতালীয়, নাকি একটি পরিকল্পিত রোটেশন? সূত্র বলছে, প্রতিটি বদলির পেছনে ছিল টাকা। কেউ দিয়েছে ২০ লাখ, কেউ ৫০ লাখ। মোট লেনদেন ১০০ কোটিরও বেশি। একটি ফাইল, একটি সই, আর সেই সইয়ের পেছনে লুকানো অর্থের পাহাড়। বিচার বিক্রির অভিযোগ। সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা এখানে, বিচার ব্যবস্থা। অভিযোগ উঠেছে বিচারক নিয়োগ ও পোস্টিংয়েও চলত নিলাম। ৫০ লাখ, ১ কোটি, ২ কোটি একটি ভালো পোস্টিংয়ের দাম। প্রশ্ন হলো, যে বিচারক টাকা দিয়ে চেয়ার কিনে বসেন, তিনি কি বিচার দেবেন, নাকি নিজের বিনিয়োগ তুলবেন? কর্পোরেট সংযোগ আরও বড় অভিযোগ। বড় কর্পোরেট গ্রুপের সাথে গোপন সমঝোতা। একজন সিইওকে জেল থেকে মুক্ত করা, জামিন পাইয়ে দেওয়া, বিনিময়ে ২০ কোটি টাকা। এমনকি মিডিয়া জগতের কিছু প্রভাবশালী ব্যক্তিকেও আইনি সুরক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে। একটি প্রশ্ন এখন পুরো দেশের, এটা কি শুধুই দুর্নীতি, নাকি একটি বিপ্লবকে ভেতর থেকে ধ্বংস করার পরিকল্পনা? কারণ যেখানে মানুষ জীবন দিয়েছে পরিবর্তনের জন্য, সেখানে যদি সেই পরিবর্তনই হয়ে ওঠে দুর্নীতির নতুন রূপ, তাহলে সেটাকে আর কি বলা যায়? একটি বিপ্লব, একটি স্বপ্ন, আর সেই স্বপ্নের ভেতর লুকিয়ে থাকা অদৃশ্য ফাঁদ। আমরা দেখেছি কিভাবে অভিযোগ উঠেছে ক্ষমতার কেন্দ্রকে ব্যবহার করে গড়ে তোলা হয়েছিল এক বিশাল দুর্নীতির নেটওয়ার্ক। কিন্তু এটাই কি পুরো গল্প, নাকি আসল রহস্যটা লুকিয়ে আছে আরও গভীরে? বিপ্লব থামানোর আইনি ফাঁদ। ৫ই আগস্ট পুরনো শাসন ভেঙে পড়েছে। রাজপথে তখন একটাই দাবি, বিপ্লবী সরকার, শহীদ মিনারের শপথ, নতুন সংবিধান, পুরনো কাঠামোর সম্পূর্ণ পরিবর্তন। কিন্তু ঠিক এই মুহূর্তেই গল্পে প্রবেশ করে এক অদৃশ্য শক্তি, আইনের ব্যাখ্যা। আসিফ নজরুল সামনে আসেন, একজন তাত্ত্বিক, একজন আইনজ্ঞ হিসেবে। তিনি বলেন, সাংবিধানিক শূন্যতা তৈরি করা যাবে না। শুনতে যৌক্তিক, শুনতে দায়িত্বশীল, কিন্তু প্রশ্ন হলো, এই পরামর্শ কি সত্যিই দেশের জন্য ছিল, নাকি
এটি ছিল একটি হিসেবি চাল, সিদ্ধান্ত যা বদলে দিল সবকিছু। এই আইনি যুক্তির ফলাফল কি হলো? বিপ্লবী সরকার গঠিত হলো না। শহীদ মিনারের বদলে শপথ হলো পুরনো কাঠামোর ভেতরে একই সংবিধান, একই রাষ্ট্রপতি, একই সিস্টেম, শুধু মুখ বদলালো। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এটি ছিল পরিকল্পিতভাবে বিপ্লবকে সীমাবদ্ধ করে ফেলা? রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছে এটি ছিল একটি হাইজ্যাক। একটি বিপ্লবকে সরাসরি দমন করা হয়নি, বরং সেটাকে ধীরে ধীরে একটি নিয়ন্ত্রিত পথে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে ক্ষমতার আসল নিয়ন্ত্রণ থাকবে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে। অভিযোগ আরও গুরুতর। কিছু সমন্বয়ক তৈরি করা হয়েছিল যারা মাঠে ছিল কিন্তু নিয়ন্ত্রণে ছিল অন্য কারো, একটি অদৃশ্য রিমোট কন্ট্রোল, ক্যান্টনমেন্টের ছায়া। গুঞ্জন আছে এই পুরো প্রক্রিয়ার পেছনে ছিল আরও শক্তিশালী কিছু হাত। ক্যান্টনমেন্টের ভেতরে নাকি চলেছিল কিছু নাটকীয় সমন্বয়, যেখানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল কে ক্ষমতায় আসবে, কে থাকবে সামনে, আর কে থাকবে পর্দার আড়ালে। এই দাবিগুলো প্রমাণিত না হলেও ঘটনার ধারাবাহিকতা অনেক প্রশ্ন তৈরি করে। আরেক মুখ, সৈয়দা রিজওয়ানা হাসান। এই গল্পে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র সৈয়দা রিজওয়ানা হাসান, একসময় পরিবেশ রক্ষার প্রতীক, সুশাসনের কণ্ঠস্বর, সাধারণ মানুষের চোখে একজন নৈতিক নির্ভীক ব্যক্তিত্ব। কিন্তু আজ সেই নামই জড়িয়ে গেছে গুরুতর অভিযোগের সাথে। অভিযোগের পাহাড়। দুদকের নথিতে রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রকল্প অনুমোদনের নামে অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, ব্যক্তিগত সম্পদ গড়ে তোলা এবং সবচেয়ে ভয়ঙ্কর বিদেশি অর্থ পাচার। সূত্র বলছে যুক্তরাষ্ট্র, দুবাই, আজারবাইজান এই 3টি জায়গায় নাকি গড়ে তোলা হয়েছে বিপুল সম্পদের নেটওয়ার্ক। এখন প্রশ্ন, যিনি দেশের পরিবেশ রক্ষার কথা বলতেন তিনি কি সত্যিই দেশের সম্পদ রক্ষা করছিলেন, নাকি নিজের জন্য গড়ে তুলছিলেন একটি বৈদেশিক নিরাপত্তা জাল, একটি স্বীকারোক্তি যা সব বদলে দিল? গল্পের মোড় ঘুরে যায় এখানে। একটি সাক্ষাৎকারে রিজওয়ানা হাসান বলেন, কিছু রাজনৈতিক শক্তিকে মূলধারায় আসতে দেওয়া হয়নি। এই একটি বাক্য পুরো রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করে ঝড়। কারণ এটা কি শুধু একটি মতামত, নাকি একটি স্বীকারোক্তি? এই বক্তব্যের পর অভিযোগ আরও তীব্র হয়। রাতের অন্ধকারে সিদ্ধান্ত, প্রশাসনিক প্রভাব, ভোটের ফলাফলে হস্তক্ষেপ, সব মিলিয়ে উঠে আসে একটি শব্দ, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এটা যদি সত্য হয় তাহলে প্রশ্নটা আরও বড় হয়ে দাঁড়ায়, এই পুরো সিস্টেম কি আগে থেকেই সাজানো ছিল? আজ পরিস্থিতি বদলে গেছে। যারা একসময় ক্ষমতার শীর্ষে ছিল তারা এখন তদন্তের তালিকায়। সূত্র বলছে যে কোনো সময় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। একটি বিপ্লব যা শুরু হয়েছিল স্বপ্ন নিয়ে, আজ তা ঘিরে ফেলেছে সন্দেহ। একটি নেতৃত্ব যারা এসেছিল পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে, আজ তারা দাঁড়িয়ে আছে প্রশ্নের মুখে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে সবচেয়ে বিপজ্জনক অধ্যায়। কারণ যখন কোনো ক্ষমতাধর গোষ্ঠী নিজেদের পতনের আভাস পায়, তখন তারা 2টি পথ বেছে নেয়। 1, সত্যের কাছে আত্মসমর্পণ, অথবা 2, শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছু ধ্বংস করে দিয়ে নিজেকে বাঁচানোর মরিয়া চেষ্টা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ঠিক সেই দ্বিতীয় পথের দিকেই এগোচ্ছে কিনা, এই প্রশ্নটাই এখন ঘুরছে সচেতন মহলের মাথায়। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে এখন অদ্ভুত এক নীরবতা। যেখানে একসময় রাতভর আলো জ্বলত, রাজনৈতিক বৈঠক হতো, আজ সেখানে পর্দা টানা জানালার আড়ালে চলছে গোপন হিসাব নিকাশ। কি কোথায় পালাবে, কার কাছে কত টাকা আছে, কোন ফাইল আগে মুছতে হবে, কার সাথে যোগাযোগ করলে নিরাপদ থাকা যাবে, এই প্রশ্নগুলোই এখন ঘুরছে সেই সব মানুষের মাথায় যারা কয়েক মাস আগেও নিজেদের অপ্রতিরোধ্য ভাবত। বিশ্বস্ত সূত্রগুলো বলছে দুর্নীতি দমন কমিশনের ভেতরে ইতিমধ্যেই তৈরি হয়েছে একাধিক স্পেশাল সেল। এই সেলগুলো কাজ করছে শুধুমাত্র হাই প্রোফাইল ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ যাচাই করার জন্য। প্রতিটি ফাইল খোলা হচ্ছে, প্রতিটি লেনদেন ট্র্যাক করা হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট, বিদেশি সম্পদ, বিভিন্ন নামে খোলা শেল কোম্পানি, সব কিছু এক এক করে বের হয়ে আসছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো এই তথ্যগুলো আর গোপন রাখা হচ্ছে না, কারণ এটি শুধু আইনি প্রক্রিয়া নয়, এটি এখন একটি রাজনৈতিক বার্তা, একটি স্পষ্ট বার্তা। যারা ব্যবহারযোগ্য ছিল তাদের ব্যবহার করা হয়েছে, এখন তাদের প্রয়োজন ফুরিয়েছে। ক্ষমতার সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? ভেতরের ভাঙন। যখন একসাথে থাকা মানুষগুলো নিজেদের বাঁচাতে একে অপরের বিরুদ্ধে তথ্য দিতে শুরু করে, তখন পুরো সাম্রাজ্য ভেঙে পড়তে সময় লাগে না। ঠিক সেটাই এখন ঘটছে। সূত্র বলছে অনেকেই ইতিমধ্যেই ডিল করার চেষ্টা করছে। তারা বলছে আমরা তথ্য দেব, কিন্তু আমাদের রেহাই দিন। এই ডিলগুলোই হয়ে উঠছে সবচেয়ে বড় অস্ত্র, কারণ ভিতরের লোকের তথ্যের সামনে কোনো গোপনীয়তাই টিকে থাকতে পারে না।